সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আপনারা জানেন আজকে থেকে শুরু হয়েছে টি-20 বিশ্বকাপ এবং এই বিশ্বকাপের উন্মাদনা বাড়াতে আমরা আজকে শুধুমাত্র ক্রিকেট নিয়েই কথা বলবো এবং আজকের এই দিনের শুরুতে আমাদের সাথে আছেন আলফাজ উদ্দিন আহমেদ। তার সাথে আসলে কথা বলবো, তার কাছ থেকে শুনবো যে টিম যতগুলো অংশগ্রহণ করছে, প্রায় 20টা টিম, সেই 20টি টিমের আসলে তিনি কি মতামত দিবেন সেই বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করব। শুধুমাত্র তাই না, আমাদের এখানে আরও অনেকেই আসলে মতামত দিয়েছেন, তাদের কথা বলেছেন, সেই সকল কথাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। এই যে আজকে থেকে ওয়ার্ল্ড কাপটা শুরু হচ্ছে, সেখানে যদি আপনার বিশ্লেষণ শুনতে চাই, আপনার ব্যাখ্যা শুনতে চাই যে এবারের ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনি আসলে কি বলবেন। ধন্যবাদ। আসলে এবারের টি-20 বিশ্বকাপটা একটি ভিন্ন আদলে হচ্ছে। এর আগে এত দল কিন্তু একসাথে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে পার্টিসিপেট করে নাই। এবারে সর্বপ্রথম 20টি দল বিশ্বকাপ খেলছে এবং সেখানে বেশ কিছু অ্যাসোসিয়েটস মেম্বার্স যারা রয়েছে তারা কোয়ালিফাই করে সুযোগ পেয়েছে এই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার। এবং সবচেয়ে আরও অবাক করা হচ্ছে যে দেশে ক্রিকেটের এখনও পর্যন্ত প্রচলন তেমন হয়ে ওঠে নাই, সেই দেশ বিশ্বকাপের যৌথ উদ্যোক্তা বা আয়োজক বলতে হবে। তার কারণ আমি বলছি যে এবারের বিশ্বকাপ কিন্তু আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে অনুষ্ঠিত হবে। বেশ কিছু খেলা আমেরিকায় রয়েছে, আমেরিকার 2টি জায়গায় ড্যালাসে এবং নিউ ইয়র্কে খেলাগুলো হবে এবং তারপরে পরবর্তী বা মূল পর্বের খেলাগুলো আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন স্টেডিয়ামে হবে। ফাইনাল এবং সেমিফাইনালও ওয়েস্ট ইন্ডিজেই অনুষ্ঠিত হবে। সুতরাং এবারের বিশ্বকাপে বেশ কিছু চমক আছে, এটা বলতেই হবে। আমরা জানি যে মাঠগুলো তৈরি করা হয়েছে আমেরিকাতে, সে মাঠগুলো কিন্তু নিয়মিতভাবে সেখানে ক্রিকেট খেলা এর আগে কখনো হয়নি। নিউ ইয়র্ক যে মাঠটি, সে মাঠে যে পিচটি আনা হয়েছে, সেই পিচটি কিন্তু একটা ডিপ ডাউন পিচ, অর্থাৎ পিচটাকে তৈরি করা হয়েছে অস্ট্রেলিয়াতে, সেখান থেকে সেই গোটা পিচটাকে উড়িয়ে আনা হয়েছে নিউ ইয়র্কে এবং সেই স্টেডিয়ামে এখন এটাকে স্থাপন করা হয়েছে। সুতরাং আশা করা হচ্ছে যে বিহেভিয়ার অফ দ্য পিচ উইল বি স্বাভাবিক, যেরকম আমরা অস্ট্রেলিয়ান পিচ আমরা দেখেছি সেরকম পিচই হবে এবং দুটো জায়গাতেই সেরকমভাবে মাঠ তৈরি করা হয়েছে। তবে কন্ডিশনস আর ডিফারেন্ট আমি বলতে হবে, তার কারণ আমাদের এখানে উপমহাদেশে আমরা যে স্টেডিয়ামগুলো রয়েছে এগুলো কিন্তু শহরের মধ্যে এবং চারিদিকে ঘন বসতি থাকে। সুতরাং বাতাস কিন্তু খুব বেশি প্রবাহিত আমাদের স্টেডিয়ামগুলো তো হয় না বা হওয়ার সুযোগ থাকে না। কিন্তু আমরা নিউ ইয়র্কে বা ড্যালাসে যেখানে দুটো মাঠ দেখেছি, সে দুটো মাঠই কিন্তু খোলা জায়গায়, চারিপাশটা উন্মুক্ত। এবং এমনি আমরা দেখেছি যে নিউজিল্যান্ড বা ইউএসএতে প্রচুর বাতাস বইতে থাকে এবং সেই কারণে কিন্তু ব্যাট করা বা বল করা দুটো ক্ষেত্রেই কিছু অ্যাডজাস্টমেন্টের বিষয় রয়ে গেছে। অর্থাৎ বোলাররা হয়তো বা নতুন বলে কিছুটা বাড়তি সুইং পেতে পারে, ব্যাটাররা কিন্তু একটা প্রান্ত থেকে হয়তো বোলাররা সাহায্য পেতেই থাকবে, সেটাকে মোকাবেলা করতে হবে। সুতরাং এবারের বিশ্বকাপ ভিন্ন কিছু হবে এবং আগেই বলেছি যে বিশ্বকাপে 10টি টেস্ট খেলুড়ে দেশ অংশগ্রহণ করছে আর 10টি কিন্তু অ্যাসোসিয়েট মেম্বার কান্ট্রিজ থেকে কোয়ালিফাই করেছে। সুতরাং প্রথম রাউন্ডের খেলাগুলা গ্রুপে রয়েছে, এক এক গ্রুপে 5টি করে দল, 4টি গ্রুপ থেকে খেলবে, 4টি গ্রুপ থেকে 4 দুগুণে 8টি দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডের জন্য। সেখানে গিয়ে আবার 2টি গ্রুপ হবে এবং সেই গ্রুপ থেকে আবার 4টি দল সেমিফাইনাল খেলবে। সুতরাং বেশ লম্বা একটা প্রতিযোগিতা, প্রায় 1 মাস ব্যাপী এটা অনুষ্ঠিত হবে। এক্স্যাক্টলি, এই যে আপনি বলছিলেন যে 20টি দল এবং সেখানে 10টি দল আসলে অ্যাসোসিয়েট। 2007 থেকে আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে। সেখানে বলতে গেলে আমাদের যত দল আছে যারা পার্টিসিপেট করেছে এখন পর্যন্ত, এক্সেপ্ট বাংলাদেশ ছাড়া আসলে সকলেই ট্রফি নিয়েছে নিজের ঘরে। যদি বাংলাদেশকে একটু ব্যাখ্যা করতে বলি যে কেন আসলে বাংলাদেশ এই জায়গাটাতে পিছিয়ে এবং যেমন ছিল ঠিক তেমনই কি আছে, নাকি তারও চেয়ে আসলে অবস্থাটা অবনতি হয়েছে? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন অবশ্যই বলতে হবে। তার কারণ আমরা ক্রিকেটে উন্নতি করেছি, অনেকেই দাবি করছি, কিন্তু সব ফরম্যাটে কি সমানভাবে আমাদের উন্নতি হয়েছে তা বোধহয় হয়নি। আমরা জানি যে একটা ফুল মেম্বার যারা আইসিসির, তাদেরকে 3টি ফরম্যাটেই আইসিসির যে টুর্নামেন্টগুলো হয় সেগুলোতে অংশগ্রহণ করতে হয়, এমনকি নারী দলগুলোরও অংশগ্রহণ নিশ্চিত করতে হয়। তো এক্ষেত্রে আমরা ওডিআই ক্রিকেটটা খুব ভালো করেছি বা ভালো বেশ কিছু
রেজাল্ট করতে আমরা সক্ষম হয়েছি এবং আমাদের সেখানে জয়ের যে পার্সেন্টেজ সেটাও বলবো বেশ উৎসাহব্যঞ্জক। কিন্তু টেস্টে এবং টি-20-তে আমরা এখনও খুব ভালো ফলাফল কিন্তু করতে পারিনি। আমাদের এখানে খেলোয়াড়েরা টি-20 খেললে পারে 130, 140, 150 খুব বড় রান মনে করে এবং সেটাই ডিফেন্ডও করতে পারে এবং তাড়া করে জিততে গিয়ে অনেক সময় কষ্ট হয়। কিন্তু আমরা যদি পাশে আইপিএলের দিকে তাকাই, যেটাকে আন্তর্জাতিক একটি মানসম্পন্ন টুর্নামেন্ট বলা হয়ে থাকে, সেখানে কিন্তু প্রতিনিয়তই আমরা দেখেছি এবারে 200 রান হয়েছে এবং 200 রানকে চেস করেও পরবর্তীতে দল কিন্তু যারা পরে ব্যাট করেছে তারা ম্যাচ জিতেছে। আমার মনে হয় বিশ্বকাপেও এই হাই স্কোরিং ম্যাচই আমরা দেখব। তার কারণ এই সমস্ত টুর্নামেন্টগুলোতে আমরা দেখেছি যে ব্যাটারদের ফেভারেই উইকেটগুলো করা হয়, যাতে করে ব্যাটাররা বেশ কিছু রান করতে পারে। কিন্তু আমাদের দেশের ডোমেস্টিক স্ট্রাকচারে কিন্তু সেই জিনিসটা আমরা এখনও আনতে পারিনি এবং একটি মাত্র টি-20 টুর্নামেন্ট খেলে কখনোই কিন্তু প্লেয়ার তৈরি করা সম্ভব নয়। আমার মনে হয় সবসময় আমাদের যারা জাতীয় দলে খেলেন তারা কিন্তু তাদের রোলটা কি, মানে 1 নম্বর 2 নম্বরে যারা ব্যাট করবেন তাদের রোল কি হবে, 3 নম্বর 4 নম্বর 5 নম্বরের মিডল অর্ডারে যারা ব্যাট করবেন তাদের রোলটা কি হবে, এবং লেট অর্ডারে যে আমরা দেখেছি যে টি-20-তে কিছু বিগ হিটার্স থাকা দরকার, যারা 6 মারতে পারেন, 4 মারতে পারেন বলে যারা স্ট্রাইক রেট যাদের 200+ হবে, সেরকম প্লেয়ার কিন্তু আমাদের একজনও নেই। সেই কারণে আমাদের দল কিন্তু ভালো ফলাফল করছে না। তবে আগেই বলেছি যে যেহেতু আমরা আইসিসির ফুল মেম্বার, আমাদের অংশগ্রহণ করতে হয়, আমরা নিয়মিতভাবে অংশগ্রহণ করছি। শিক্ষা নিয়ে কাজ যেগুলো করার দরকার সেই কাজগুলো কিন্তু আমরা এখনও করে উঠতে পারি নাই। যেহেতু আমরা আলোচনা করছি, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে 20টি দল আসলে, কিন্তু সেখান থেকে 10টি দলই আসলে সবচেয়ে বড় টিম। এগিয়ে রাখার কথা যদি বলি, যে 4টি গ্রুপ থেকে আসলে কোন 4 দল এগিয়ে আসবে, এবং এক অক্ষরে যদি বলি যে এবারের বিশ্বকাপ ট্রফি কোন ঘরে যাচ্ছে? অনেক ধন্যবাদ তোমাকে। আসলে আমরা আগে বলেছি যে 4টি গ্রুপে বিভক্ত হয়ে 20টি দল খেলবে এবং এর ভিতরে 10টি কিন্তু আইসিসি ফুল মেম্বার দল রয়েছে। আমরা যদি এই গ্রুপের দিকে তাকাই, সেখানে দেখব কানাডা, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, পাকিস্তান এবং ইউএসএ রয়েছে। এখানে পাকিস্তান এবং ইন্ডিয়া খুব শক্তিশালী দল হিসাবে কিন্তু নেক্সট রাউন্ড কোয়ালিফাই করবে বলে আমার মনে হয়। বি গ্রুপে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া, ওমান এবং স্কটল্যান্ড রয়েছে এবং এক্ষেত্রেও কিন্তু আমি বলবো ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিশ্চিতভাবেই এই গ্রুপ থেকে পরের রাউন্ডে চলে যাবে। সি গ্রুপে 3টি আইসিসি ফুল মেম্বার কান্ট্রি রয়েছে। এখানে আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ রয়েছে। আমি বলবো এই ক্ষেত্রে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের ভিতরে কে কোয়ালিফাই করবে, আমি ওয়েস্ট ইন্ডিজকে স্বাগতিক দেশ হিসাবে কিন্তু আগিয়ে রাখছি যে ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডে, এবং তার সাথে আমার চয়েস হচ্ছে নিউজিল্যান্ড। বাংলাদেশ যে গ্রুপে রয়েছে, ডি গ্রুপে, সেখানে কিন্তু নেপাল, বাংলাদেশ, নেদারল্যান্ড, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা রয়েছে এবং এখানে কিন্তু বাংলাদেশকে কোয়ালিফাই করতে হলে পারে এই সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার যে কোনো একটি দলকে হারাতে হবে, নেপাল এবং নেদারল্যান্ডকে তো হারাতে হবেই। এইখানেই কিন্তু বাংলাদেশের জন্য একটা কঠিন গ্রুপ আমার কাছে মনে হচ্ছে এবং বলা খুবই ডিফিকাল্ট। তবুও আমি আশা করব যে বাংলাদেশ দল এবং সাউথ আফ্রিকা এই গ্রুপ থেকে হয়তোবা নেক্সট রাউন্ডে যাবে। এবং সর্বশেষ যদি আমাকে বলা হয় যে সেমিফাইনালে কোন 4টি দল খেলবে, আমি সেক্ষেত্রে বলবো যে ভারতের শক্তি নিয়ে হয়তোবা বিশ্বে এখন আর কারোরই সন্দেহ নাই, তারা আসবে। অস্ট্রেলিয়া তারা আসবে এবং তারপরে আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখবো 3য় দল হিসাবে, এবং সর্বশেষ দল হিসাবে আমি কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে মনে করছি যে স্বাগতিক দেশের যে সুবিধা রয়েছে সেটাকে তারা নিয়ে, এবং যেহেতু তাদের অনেক প্লেয়ার সমস্ত ফ্র্যাঞ্চাইজি লিগে বিশ্ব জুড়েই খেলে থাকে, টি-20-তে তারা স্পেশালিস্ট, সুতরাং তারাও কিন্তু এই 4 দলের ভেতরে একটি দল হবে বলে আমার মনে হয় এবং এই 4টি দলের মধ্যেই সেমিফাইনাল হবে বলে আমার প্রত্যাশা। এবারের আয়োজক আসলে 2 দেশ, এবং সেখানে যদি যুক্তরাষ্ট্রের কথাই যদি বলি যে তার কাছে বাংলাদেশ টিম আসলে হেরেছে, সেটা আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশি মানুষের জন্য, এবং আপনি একই সাথে ধারাভাষ্যকার, একই সাথে ক্রিকেট বিশ্লেষক, ওই জায়গাটা থেকে ক্রিকেটটা আপনি বহু বছর ধরে দেখছেন, কাছে থেকেই দেখছেন, এটা আসলে কতটা মানা যায় যদি সেই জায়গাটাতে বলি যে এত নবিশ খেলা বাংলাদেশের? আচ্ছা, আমি এই জায়গায় নিশ্চয়ই করে বলবো যে কোনো মানে শুরুতেই যদি বলতে বলা হয়, এক কথায় কোন অবস্থাতেই বাংলাদেশের যে রেপুটেশন বা যে স্ট্যাটাস বা যে জায়গায় আমরা দলকে নিয়ে আসতে সক্ষম হয়েছি, সেক্ষেত্রে এই ইউএসের সাথে টি-20 সিরিজ হেরে যাওয়া মোটেও গ্রহণযোগ্য ফলাফল নয়। এবং এটা সত্যি আমাদের সকলকেই, যারা ক্রিকেটের সাথে আমরা সংশ্লিষ্ট, যারা আমার ক্রিকেট পরিবারের অংশ, তাদের সকলেরই কিন্তু লজ্জার মধ্যে পড়তে হয়েছে। তবে দুটো দিক রয়েছে এর কারণ। একটা হচ্ছে যে ইউএসএকে আমরা একেবারে নবিশ ভাবছি, তারা কিন্তু ততটা নবিশ না।
তাদের দলে যারা খেলছেন তারা কিন্তু ক্রিকেটিং কান্ট্রি থেকে গিয়ে ওই ইউএসএতে সেটেল করেছেন এবং তারা এখন ইউএসএকে রিপ্রেজেন্ট করছেন। বাট তাদের অরিজিন যদি আপনি দেখেন, দেখবেন যে মোস্ট অফ দ্য প্লেয়ার্স কাম ফ্রম ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড অ্যান্ড আদার ক্রিকেটিং নেশনস। ফলে তাদের জন্য ক্রিকেট খেলাটা নতুন কিছু নয়। সব দেশ থেকে ভালো খেলোয়াড় কিছু জোগাড় করে তারা একটা জাতীয় দল গঠন করেছে, সে কারণে তাদের দলটা মোটামুটি ভালো পারফর্ম করছে এবং নিজেদের দেশে, নিজেদের মাটিতে, নিজেদের পরিবেশে, কন্ডিশনে তারা খেলছে। সুতরাং ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা তারা করবে, এটা আমার মনে হয় এখন আমরা সকলেই অনুমান করতে পারছি। আর বাংলাদেশের জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি আগেই বলেছি যে আমাদের বেশ কিছু অফ ফর্মে থাকা খেলোয়াড়দেরকে দলভুক্ত করা হয়েছে। আমরা আশা করছি যে তারা ফর্মে ফিরবে, কিন্তু এখানে একটা কথা আমার খুব বলার রয়েছে যে আপনি অফ ফর্মের প্লেয়ার নেবেন, 1 থেকে 6 জন আপনি খেলাতে পারবেন ব্যাটার হিসাবে। আমাদের কিন্তু ব্যাটিং ইজ দি প্রবলেম। আমরা রান করতে পারছি না, আমরা রান পোস্ট করতে পারছি না, রান তাড়া করতে পারছি না, ব্যাটিং আমাদের সমস্যা। তো এই 6 জনের ভিতরে কয়জন অফ ফর্ম প্লেয়ারকে আপনি নেবেন, সেটা হচ্ছে কথা। হয়তো একজনকে নিতে পারেন, ইউ ক্যান অ্যাফোর্ড টু টেক ওয়ান অফ ফর্ম প্লেয়ার যে কিনা ফর্মে ফিরবে, এটা আপনি আশা করতে পারেন। কিন্তু আমাদের অফ ফর্মের প্লেয়ারের সংখ্যাই বেশি। আমাদের লিটন কুমার দাস রান পাচ্ছে না, সৌম্য সরকার রান পাচ্ছে না, তৌহিদ হৃদয় রান পাচ্ছে না। একটা রান ইনিংস খেললে পারে 10টা ইনিংস তাদের কাছ থেকে আর কিছু রান পাওয়া যাচ্ছে না। সুতরাং এই ব্যাটিং লাইন আপ নিয়ে আমরা মোটেও ভালো করতে পারছি না। আমি আশা করব এরপরও যে অ্যাসোসিয়েট মেম্বারদের সাথে আমাদের কিছু খেলা রয়েছে, সেই দলগুলোর বিরুদ্ধে আমাদের এই খেলোয়াড়েরা তাদের নিজেদের ফর্ম তারা খুঁজে পাবেন এবং পরবর্তীতে বড় খেলাগুলোতে তারা নিশ্চয়ই করে তাদের কাছ থেকে যেরকম প্রত্যাশা সেরকম পারফরমেন্স দেখাবেন। ব্যাখ্যানেই আই এম রিয়েলি আপসেট। একটা ম্যাচে অঘটন হতে পারে, পরপর 2টি ম্যাচে আসলে মেনে নেওয়া খুব ডিফিকাল্ট। আমরা যেভাবে হারছি সেটাও আসলে পছন্দ হচ্ছে না। কন্ডিশন হয়তো একটু ডিফিকাল্ট, উইকেটটা হয়তো একটু চ্যালেঞ্জিং, বাট বাংলাদেশ টিম আফটার প্লেইং সো মেনি ইয়ার্স, আমাদের দলটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, একদম নতুন দল না। এরকম সিচুয়েশন থেকে আমরা বের হয়ে আসতে পারছি না, এটা আসলে ভালো কোনো খবর নয়। যদি ওয়ার্ল্ড কাপ ভালো করতে চাই, এই পারফরমেন্স দিয়ে আসলে কোনো কিছু আশা করাটা খুব মুশকিল হবে। লাস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে কিন্তু আমরা 3-0 হারিয়েছিলাম, প্রপার পিচ, মানে কাস্টমাইজ পিচে না, কিন্তু আফগানিস্তান দলকে 2-0 হারিয়েছি ইন এ বেটার কন্ডিশন। তো সেই দলটার কনফিউজ হওয়ার করে কেন চলে যাচ্ছে আমি নট শিওর। আর ইউএসএ তো আমরা পারি নেই। তো এই ক্রিকেট খেললে ওয়ার্ল্ড কাপে ভেরি ডিফিকাল্ট, আমাদের টাফ স্টেজ হবে। আই হোপ যে উইল কাম ব্যাক। আমরা হাবিবুল বাশার সুমন যেটি বলছিলেন সেটি আসলে শুনছিলাম, কিন্তু আবারও সাবেক অধিনায়কের কথা বলতে হয় এবং তিনি বর্তমান ক্রিকেটার আমাদের সাকিব আল হাসান। তার বিষয়ে যদি বলি যে একটা দল যখন খেলে তখন টিম ওয়ার্ক হিসেবে আসলে খেলতে হয়। সেখানে একজন খেলোয়াড়ের খেলা সেটি আসলে শুধু তার নিজের খেলাটা দলকে আসলে বোধহয় কতটা প্রভাবিত করে আমি জানি না, তবে এই যে টিম ওয়ার্ক বা একজন ভালো খেলছে সেটা নিয়ে কি বলবেন? আমি আপনার ইংরেজিটা ঠিকই বুঝতে পেরেছি। আসলে এই নিয়ে কথা কিন্তু অনেক হচ্ছে। সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই 2 জন দলে কিন্তু রয়েছেন যারা সিনিয়র্স, এছাড়া কিন্তু এদের সমতুল্য সিনিয়র আর নেই। মাঝে মাঝে সিনিয়রদের ভিতরে লিটন দাস রয়েছেন, সৌম্য সরকার রয়েছেন, মুস্তাফিজ রয়েছেন, এরা আছেন ঠিকই, এবং তারপরে কিছু জুনিয়র। এই হচ্ছে আমাদের দলের বর্তমান অবস্থা। সাকিব ব্যস্ততার মধ্যে পড়ে গেছেন। তিনি একজন মাননীয় সংসদ সদস্য, তিনি বিভিন্ন কাজে তাকে ঘন ঘন তার পারিবারিক ডাকে তাকে আমেরিকা যেতে হয়, এবং এছাড়া দলের দিকেও তাকে কিন্তু দেখতে হয়। খেলাটাও তিনি পুরোপুরি ছেড়ে দেবেন এরকম সিদ্ধান্ত নেননি, বা ছেড়ে দিলে আমাদের দলে যে এখনও পর্যন্ত তার রিপ্লেসমেন্ট তৈরি হয়েছে তাও কিন্তু না। এখনও কিন্তু সাকিব আল হাসান নাম্বার 1 ছিলেন। এই সম্প্রতি পিছনে পড়েছেন, হাসারাঙ্গা 1 নম্বরে চলে এসেছেন, তিনি 2 নম্বরে চলে গেছেন বিশ্বের অলরাউন্ডিং যে র্যাঙ্কিং রয়েছে সেখানে। সুতরাং এরকম ফর্মে থাকে একটা প্লেয়ার দলে থাকা দরকার, এবং তিনি দলে থাকলে কিন্তু দলের অন্য যে খেলোয়াড়রা রয়েছে। আমি আপনার অনুমতি নিয়ে যদি একটু ইন্টারাপ্ট করি, আমরা একটা বেসরকারি চ্যানেলে লাস্ট যখন ওয়ানডে বিশ্বকাপ হয়েছে তখন শুনেছিলাম যে সাকিব বলেছেন যে টি-20 আমাদের 24 ওয়ার্ল্ড কাপটা এটা হতে পারে তার শেষ বিশ্বকাপ। ইয়েস,
সেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, তার কারণ হি ইজ অলরেডি রানিং 39, 39 বছর বয়স। এর পরের বিশ্বকাপ হয়তো বা যেটা হবে সেটা তার বয়স হবে 41 অথবা 43। সুতরাং তিনি সিদ্ধান্ত নিতেই পারেন এখান থেকে সরে যাওয়া, এবং তার অন্য সব ব্যস্ততা কিন্তু বেড়েছে। তবে সাকিব দলের সাথে যত বেশি সময় দেন তত দল সংঘবদ্ধ হয়, জেলিং ইন দ্য টিম খুব ভালো হয়, টিম স্পিরিটটা তৈরি হয়, জেতার জেদ তৈরি হয়। তিনি নিজেও জানেন যে তার উপস্থিতি দলের জন্য খুবই একটা টনিকের মতন কাজ করে। আমি আশা করব যে এই একটি মাস অন্ততপক্ষে তিনি দলের সাথেই আছেন, আমাদের ছেলেরা সেই সুযোগটা নেবে। সাকিব কী করছেন, কী করেন, কোন পরিস্থিতিতে, সকলেই কিন্তু এখন সাকিবের কথাগুলোও বলছেন যে তিনি খুব একটা চাপের মধ্যে থাকলেও কিন্তু খুব ঠান্ডা মাথায় সেই অবস্থা মোকাবেলা করার চেষ্টা করেন। দিস ইজ দ্য ফার্স্ট থিং ওয়ান শুড ডু, অ্যান্ড দ্যাট আওয়ার বয়েজ হ্যাজ লার্ন। এখন এটাকে অ্যাপ্লাই করতে হবে। টি-20 রং কিন্তু খুব ঘন ঘন বদলায়, এবং ঘন ঘন বদলানোর সাথে সাথে তোমার গেম প্ল্যানও কিন্তু সেইভাবেই বদল করতে হয়। সেই কাজটা কিন্তু আমাদের ব্যাটাররা ঠিক মতন করতে পারছেন না। ব্যাটাররা যখন আমরা ব্যাটিং করি, ফুল ব্যাটিং টিমটাই, তখন কিন্তু সেই কাজটা ঠিক মতন করতে পারে না। সেইখানেই আমাদের ব্যর্থতা, বিফলতা। আমার মনে হয় এই জায়গাগুলো যত তাড়াতাড়ি আমরা মেন্ট করতে পারবো, তত তাড়াতাড়ি আমার মনে হয় আমরা প্রতিদ্বন্দ্বী দল হব। আমাদের বোলিং ইউনিটটা মোটামুটি ভালো, মোটামুটি অভিজ্ঞও আমি বলবো, তবে ব্যাটিং ইউনিটে আমাদের সমস্যা রয়েছে। আর দলের সিলেকশনের ক্ষেত্রে যদি আমি একটু যোগ করতেই চাই, আমি বিশেষ করে মেহেদী মিরাজকে কিন্তু খুব মিস করছি। খুবই ইউটিলিটি একজন ক্রিকেটার, তিনি ব্যাট করতে পারেন, বল করতে পারেন, খুব জান দিয়ে ফিল্ডিংও তিনি করতে পারেন। তার উপস্থিতি এই দলের সাথে থাকা খুব প্রয়োজন ছিল। 1 মাস ধরে আমাদের এই টুর্নামেন্ট চলবে, আমার মনে হয় টুর্নামেন্ট শুরু হলেই তার অনুপস্থিতিটা আমরা খুব ভালোভাবে ফিল করব। যেহেতু আমরা টি-20 ছেলেদের ওয়ার্ল্ড কাপ নিয়ে আসলে কথা বলছি এতক্ষণ ধরে, এই সিরিজটা অর্থাৎ এই ওয়ার্ল্ড কাপটা শেষ হলেই আমরা মেয়েদের ওয়ার্ল্ড কাপ দেখবো, এবং সেটা হোস্ট আমরা নিজেরা, যেটা কিনা সিলেটে খেলা হবে এবং মিরপুর স্টেডিয়ামে মেয়েরা খেলবে। সেখানেও আমরা যারা টিম আছে সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় বড় টিম, তাদেরকে আমরা আসলে এখানে দেখব খেলতে। মেয়েদের খেলা আপনি অনেকদিন ধরেই দেখছেন, সম্প্রতি তারা অস্ট্রেলিয়া সিরিজ, ইন্ডিয়া সিরিজ শেষ করেছে। কি মনে হয়, কতটা এক্সপেকটেশন? অনেক ধন্যবাদ তোমাকে। আসলে আগেই বলছিলাম যে আইসিসি ফুল মেম্বার যে দেশগুলো রয়েছে, তাদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে যে শুধু পুরুষদের দল নয়, মেয়েদের দলগুলোকেও আইসিসি যতগুলো টুর্নামেন্ট হবে সেটাই অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সুতরাং অংশগ্রহণ যদি নিশ্চিত করতে হয়, তাহলে মেয়েদের দল গঠনের ক্ষেত্রেও আমাদের যারা সংশ্লিষ্ট রয়েছেন, থিঙ্ক ট্যাঙ্ক, তাদের কিন্তু মাথা ঘামাতে হবে। এবং সেই কাজটা আমরা কতটা করছি, আমার মনে হয় খুব ভালোভাবে করছি তা বলবো না, তবে আমাদের মেয়েদের মধ্যে যোগ্যতা আছে এটা অবশ্যই বলবো। তার কারণ তারা ইতিমধ্যে এশিয়া কাপ জিতেছে ইন্ডিয়াকে হারিয়ে, এবং তাদের মধ্যে স্ফুলিঙ্গ আছে, তারা কিন্তু ভালো করবে এই জিনিসটা কিন্তু মাঝে মধ্যেই তারা আমাদেরকে দেখায়। ইন্ডিয়া সিরিজ খেলেছি, অস্ট্রেলিয়া সিরিজ খেলেছি। আসলে নারী ক্রিকেট কিন্তু এই দুটি দলই সবচেয়ে বাঘা দল, এবং এরাই কিন্তু বিশ্বকাপে ওই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। সেই জন্য তাদের সাথে খেলে আমরা অন্তত একটা কাজ ভালো করেছি, হয়তো বা তাদের কতটা শক্তি সেটা আমরা বুঝতে পেরেছি। তবে আমরা যেটা বেরিয়ে এসছে সেটা হলো এই একই কথা, আমাদের ব্যাটিং দুর্বল। আমাদের মেয়েরা কিন্তু ব্যাট করলেও ওই 120, 130, এর বেশি কিন্তু ব্যাট করতে পারে না। এবং যেটা ফল্ট আমি দেখেছি সেটা হলো মোস্ট অফ দি গার্লস, তারা কিন্তু ওই সুইপ খেলতে চায় মিড উইকেট দিয়ে, এটাই তাদের স্কোরিং শট। এছাড়া কিন্তু ভিতে মারা, কাভারে মারা, এগুলো কিন্তু একেবারেই কম। তো সেই জায়গাগুলো যদি আমরা মেন্ট করতে পারি, এখনও সময় রয়েছে, সেই জায়গায় যদি প্রশিক্ষণটা আমরা একটু বাড়াতে পারি, তাহলে এই টুর্নামেন্টেও যেহেতু আমরা অ্যাট হোম খেলবো, সাপোর্ট আমাদের থাকবে, পরিস্থিতি আমাদের জানা আছে, সুতরাং কিছু ভালো করলেও করতে পারি। আমরা যেহেতু হাবিবুল বাশার সুমনের কথা শুনছিলাম একটু আগেই, যে তিনি আসলে ছেলেদেরকে নিয়ে বলেছেন, একইভাবে তিনি আসলে মেয়েদেরকে নিয়েও কথা বলেছেন, যেহেতু তিনি এখন হেড অফ উইমেন হিসেবে আছেন আমাদের বিসিবিতে। ফলে আমরা প্রিয় দর্শক একটু হাবিবুল বাশার সুমনের কথা শুনতে চাই। তিনি মেয়েদের বিষয়ে বেশ কিছু বিষয় একেবারেই মেনশন করে বলেছেন, সেই বিষয়গুলো কি সেটি আমরা শুনি। আমাদের প্রিমিয়ার লিগটা শুরু হয় জুন মাসে। এই সবার খেলা শেষ হওয়ার পরে মেয়েদের খেলা শুরু হচ্ছে। জুন মাসে খেলার জন্য আসলে সঠিক সময় নয়। এই সময় খুব, আপনারা সবাই জানেন, এই সময় খুব চ্যালেঞ্জিং। ছেলেদেরই কষ্ট হয়, মেয়েদের জন্য তারও অনেক বেশি কষ্ট হয়। অ্যাট দ্য সেম টাইম বৃষ্টি হয়, খেলা অ্যাবান্ডেন্ট হয়। তো আমরা আর প্রিমিয়ার লিগ যেটা আমরা খেলি সেটাই কিন্তু আমাদের খেলোয়াড়দের জন্য সবচেয়ে বড় টুর্নামেন্ট। সেখান থেকে কিন্তু আমরা মূলগুলোতে খেলোয়াড়দের বাছাই করে থাকি। তারপর আমাদের যদিও এনসিএল আছে, বাট প্রিমিয়ার লিগটা কিন্তু আমাদের যেখানে খেলোয়াড়রা তাদের পারফরমেন্সটা শো করতে পারে। জুন মাস হলো মেয়েদের জন্য রাইট টাইম, মানে যে কোনো ক্রিকেট খেলার জন্য আসলে রাইট টাইম নয়। আমাদের যদি আমরা এই টুর্নামেন্টটা, বিশেষ করে প্রিমিয়ার লিগটা অ্যাটলিস্ট মার্চের মধ্যে শেষ করতে পারি,
তাহলে আরও বেটার পারফরমেন্স আমরা দেখতে পারবো আমাদের ক্রিকেটারদের কাছ থেকে। আমরা শুনছিলাম তার কথা, কিন্তু এবার আপনার কাছে আসি যে একেবারেই শেষ একটা প্রশ্নে, যে আপনি কমেন্টেটরস ফোরামের প্রেসিডেন্ট হিসেবে আছেন, যেহেতু এই একটা মাস সবচেয়ে বড় আসর টি-20 ওয়ার্ল্ড কাপ, আমরা দেখি যে প্রায়শই এর আগে যখন কথা বলেছি আপনার সাথে, আপনি বলেছিলেন যে অনেক ছেলেমেয়েরা আসলে কাজ করতে চায় এই অঙ্গনে। এবার যদি বলি যে তারা কতটা সুবিধা পেয়েছে বা কেমন ছেলেমেয়েরা আসলে এই ওয়ার্ল্ড কাপে কাজ করছে, তাদের পারফরমেন্স নিয়ে কি বলবেন? ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তুমি একটু আগেই বলেছি আমি, যে সবচেয়ে বিগেস্ট স্টেজ, তাই না? এই স্টেজে কারা আসে, যারা সবচেয়ে ভালো, যে ক্ষেত্রে তার ক্ষেত্রে সবচেয়ে ভালো তারা। তো ন্যাচারালি অনেকগুলো মিডিয়াতেই কিন্তু এবারে কিন্তু বিশ্বকাপের কমেন্ট্রি হচ্ছে। বাংলাদেশ বেতার তো করছেই, এই সাথে সাথে প্রাইভেট কিছু চ্যানেল করছে, ইউটিউবে এটার সম্প্রচার হবে, ইউটিউবে কমেন্ট্রি হবে। সুতরাং বেশ কিছু এনগেজমেন্টের সুবিধা কিন্তু রয়েছে এবং বেশ কিছু ভালো ছেলে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। সুতরাং তাদেরও আমার মনে হয় ব্যস্ততা বাড়বে এবং শ্রোতারা খুব ভালো মানের আমার মনে হয় বিশ্বকাপের কাভারেজ পাবেন কমেন্টেটরদের কাছ থেকে, অ্যান্ড দে উইল এনজয় দিস টুর্নামেন্ট। আমরা জানি টুর্নামেন্টের খেলাগুলো সকালের দিকে 6টা সাড়ে 6টায় শুরু হচ্ছে, যেটা 9:30 10টার ভিতরে শেষ হবে। রাত্রের খেলাগুলো 8:30টায় শুরু হচ্ছে, হয়তো রাত্রি 11:30 12টা 12:30 পর্যন্ত চলবে। সুতরাং খুব ব্যস্ত একটা সময় আমরা আগামীতে কাটাবো। সকালে এবং রাত্রে সবসময় কিন্তু আমরা ক্রিকেট নিয়েই গল্প করব, ক্রিকেটই শুনবো। অনেক ধন্যবাদ আপনাকে, আজকে সময় দিয়েছেন। তোমাকে অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমার কাছে এসে আমার কাছ থেকে কথাগুলো বলে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের খুব বেশি সুযোগ হয় না এবং আমাকে স্মরণ করার জন্য আসলেই ধন্যবাদ। বিশ্বকাপ ক্রিকেট হতে যাচ্ছে, 1 মাস ধরেই আমরা অনেক ব্যস্ত থাকবো। শ্রোতারা শোনার সুযোগ পাবেন, যারা কমেন্টেটার্স হয়েছেন তারাও কাজ করার সুযোগ পাবেন। একটা ভালো মাস কাটুক, এই আমার প্রত্যাশা। এটিএন বাংলাকে অনেক ধন্যবাদ আমার কাছে আসার জন্য, আমাকে স্মরণ করার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য, আমার মনের কথাগুলো ঠিক বিশ্বকাপের প্রাক্কালে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আলফাজউদ্দিন আহমেদের সাথে। তার কাছ থেকে আসলে চেষ্টা করেছি শুনবার জন্য, যেহেতু বিশ্বকাপ চলছে আজকে থেকে, এই বিশ্বকাপ নিয়ে যে দলগুলো বিষয়ে তার যে মতামত সেগুলোই তুলে ধরবার চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের খেলার জগৎ অনুষ্ঠান।